জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। অনেকেই জিজ্ঞেস করছো, দিদি তোমার ইন্টারভিউ কী প্রশ্ন করেছে, কিভাবে গেছো, এই সব কিছু জিজ্ঞেস করছো। তো আমি আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার অভিজ্ঞতাই শেয়ার করা যাক। তো আমার অভিজ্ঞতাটা খুবই ইন্টারেস্টিং ছিল। কেন ইন্টারেস্টিং, তো তোমরা ভিডিওটি দেখলেই জানতে পারবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ইন্টারভিউ জিনিসটা না খুব একটা অত একটা সিরিয়াসলি নেবে না, অত যে তোমার খুব সিরিয়াস একদম সিরিয়াস মুড এরকম নেবে না। মুখে সবসময় একটা মৃদু হাসি থাকবে, ঠিক আছে? একটা মৃদু হাসি রাখবে, যাতে না তোমাকে দেখে বোঝা যায় না তুমি সন্তুষ্ট। একদম ইন্টারভিউ তুমি গেছো জন্য তোমার একদম পুরো কাঠের মতন বসে আছো, পাথরের মতন বসে আছো, খুব ভয় লাগছে, মনে মনে ভয়। হ্যাঁ, মনের মধ্যে ভয় থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমার ভিতরে যে ভয়টা আছে সেটা তোমার মুখের ওপর দিয়ে যাতে প্রকাশ না পায়, ঠিক আছে? তোমার ভিতরে যা ইচ্ছা চলুক, কিন্তু তুমি কিন্তু নিজেকে সুন্দর রাখবে, স্নিগ্ধ, একদম একটা মৃদু হাসি থাকবে তোমার মুখের মধ্যে, একটা কনফিডেন্ট থাকবে, ঠিক আছে? সবসময় মুখটা একটু হাসি হাসি রাখবে। মানে স্যার তোমাকে একটা প্রশ্ন করছে, তুমি বলবে, তুমি ভাবছো, অনেকক্ষণ ধরে ভাবছো, এত সময় নেবে না, ঠিক আছে? পারবে না ডাইরেক্ট বলে দেবে, স্যার আমার উত্তরটি জানা নেই। তো একটা মানুষ সব কিছু যে জেনে বসে থাকবে এমন তো কোনো কথা নেই, ঠিক আছে? তো একটা মানুষ নাই জানতে পারে। যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও তো মানুষ, তারাও তো জানে যে হ্যাঁ, একটা মানুষের পক্ষে কতটা জানা সম্ভব, নাই জানতে পারে, ভুলে যেতে পারে। ওই ওই চাপে পড়ে তুমি ভুলে যেতে পারো, এগুলো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তুমি স্বাভাবিকভাবে ভেতরে ঢুকবে, স্বাভাবিকভাবে বসবে, স্বাভাবিকভাবে উত্তর দেবে। ইন্টারভিউরা কোনো বাঘ ভাল্লুক নয়, তোমাকে একদম খেয়ে ফেলবে না, এরকম কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? তো আমি আমার অভিজ্ঞতা তোমাদের কাছে আজকে শেয়ার করছি, আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। কারণ অন্য কারোর যদি আমি শুনি সে কীভাবে গেছিলো সব কিছু, তাহলে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। তো আশা করব তোমাদেরও হেল্প হবে। তো আমি কিন্তু আমার যেখানে পড়েছিল, তো সেখান থেকে আমার বাড়ি মোটামুটি 1-1.5 ঘন্টা, কিন্তু তবুও আমি কিন্তু সকালে যাওয়ার কিন্তু রিস্ক নিইনি। আমি কিন্তু আগের দিন গেছিলাম, আগের দিন গিয়ে ওখানে রুম নিয়ে থেকে তারপরে সকালে কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম। সেই ক্যাম্পের বাইরেই রুম নিয়েছিলাম। তো আমি সবার আগে তোমাদের বলবো ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখতে। ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে আমি অন্য ভিডিওতে বলে দেবো তোমাদের। তো ডকুমেন্টস সব ঠিকঠাক রাখবে তোমরা। ডকুমেন্ট উইথ জেরক্স, 2টো করে জেরক্স করবে। সে তোমার 2টো নাও লাগতে পারে, কিন্তু আমি বলবো যে যেহেতু ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন খুব ভালো করে দেখা হয়, তুমি অ্যাটলিস্ট 2টো করে জেরক্স নেবে। আর তুমি কিন্তু ডকুমেন্টসগুলোতে একটা করে ডকুমেন্টস মানে জেরক্স, 2টো জেরক্স নেবে, একটাতে অ্যাটেস্টেড করবে না, একটাতে অ্যাটেস্টেড করবে, সেলফ অ্যাটেস্টেড করবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমার নাম, সিগনেচার, ওই তো সিগনেচারটা তুমি করবে। ওরা যদি বলে ডেট লিখতে তাহলে লিখবে, আর যদি না বলে তাহলে লিখবে না, নাম লিখে নিয়ে যাবে, ঠিক আছে? সব ডকুমেন্টস 2টো করে জেরক্স করবে। এরপর তোমরা হচ্ছে যেটা বললাম যে আমি কিন্তু আগের দিন গিয়ে থেকেছি, মাত্র 1-1.5 ঘন্টা আমার বাড়ির থেকে ডিস্টেন্স, তবুও আমি কিন্তু আগের দিন গেছিলাম। আমি বলবো তোমাদের প্রেফার করবো আগের দিনই যাও, আগের দিন গিয়ে ওখানে থাকো, ঠিক আছে? আর রাত্রে কিন্তু পর্যাপ্ত ঘুম প্রয়োজন। আগের দিন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর সকালে 7টার থেকে অনেক সময় রিপোর্টিং থাকে, আমার 7টার থেকে রিপোর্টিং ছিল, তো রাত্রে কিন্তু 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঘুমটা যাতে তোমার পর্যাপ্ত হয়। ঘুম যদি তোমার পর্যাপ্ত না হয়, ইন্টারভিউয়ের সামনে গিয়ে যদি তুমি হাই তোলো, তাহলে এর থেকে ভালো এর থেকে খারাপ ইমপ্রেশন আর কিছু হতে পারে না। তো তাই জন্য বলবো পর্যাপ্ত ঘুম তোমাদের কিন্তু প্রয়োজন। আর সময় মতো তোমরা কিন্তু রেডি হয়ে পৌঁছে যাবে ট্রেনিং মানে সরি, ক্যাম্পে আর কি, যেখানে তোমাদের ইন্টারভিউ সেন্টার থাকবে সেখানে। আমি কিন্তু সময় মতন চলে গেছিলাম। আর একটা হবি কিন্তু তোমরা আগের থেকে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তোমার হবি কী? অনেকে আছে কোনো হবিই নেই, ঠিক আছে? অনেককে দেখেছি। সে যাই হোক, তোমরা কিন্তু একটা হবি কিন্তু মনে করে যাবে। আর আমি ওখানে গেলাম, যাওয়ার পরে সকাল 7টায় আমার ছিল রিপোর্টিং, আমি 7টার মধ্যে ভেতরে ঢুকে গিয়েছি। তারপর ভেতরে গিয়ে একটা জায়গায় আমাদের বসতে দেওয়া হয়েছিল, মাঠে যেখানে পিএমটি পিইটি হয়েছিল ওই ঘরটার মধ্যে বসতে দেওয়া হয়েছিল। তারপরে ওখানে বসার পরে আমাদেরকে ওখানে কিছু ডকুমেন্টস দেখেছিল, প্রাথমিক ভেরিফিকেশান। ডকুমেন্টসগুলো দেখার পরে আমাদের একটা করে ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মে লেখা ছিল বাবার নাম, মায়ের নাম, তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর, হবি, আর হচ্ছে যাই হোক বেসিক কিছু জিজ্ঞেস করেছিল সেখানে। তো
তো সেই ফর্মের মধ্যে খুব সুন্দরভাবে লিখবে, কিন্তু তোমার হ্যান্ডরাইটিংটা কিন্তু সুন্দরভাবে লিখবে, যাতে তোমার হ্যান্ডরাইটিংটা সুন্দর হয়, কোনো কাটাকাটি কিচ্ছু করবে না, সুন্দরভাবে লিখবে, ঠিক আছে। এরপর ওটার সাথে তোমার কিছু ডকুমেন্টস ওখানে দেখবে, দেখার পরে তোমাকে কিন্তু ভেতরে পাঠানো হবে। ভেতরে পাঠানোর পরে তোমাদের ওখানে কিন্তু আরও ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, মোটামুটি 1 2 3 4 5টা টেবিলে তোমাকে যেতে হবে, এবং ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করবে ওরা, ঠিক আছে। অফিসাররা বসে থাকবে, ডকুমেন্টস ভেরিফাই করবে, ওখানেই অনেকটা টাইম লেগে যায়। তারপরে তোমাদের কম্পিউটারে তোমাদের স্ক্যানিং হবে, সেখানে তোমাদের নাম বলতে হবে, রোল নাম্বার আশা করি বলতে হবে, অ্যাডমিট কার্ডে যেটা লেখা থাকবে। এরপর তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। সামনে ওয়েটিং রুম থাকবে, সেখানে তোমাদের ওয়েট করতে হবে। এবার ওয়েট করার সময়ই তো আসল খেলা। ওই সময়টাতেই অনেকের খুবই অস্থির হয়ে পড়ে, অনেকের ঘামতে থাকে, ভয় পায়, এরকম। সেই সময়টা কিন্তু তোমরা বেশি আলোচনা করবে না। আমি কিন্তু কারোর সাথে বেশি কোনো আলোচনা করিনি, চুপচাপ বসেছিলাম। আমি যেটুকু ভেবে এসেছি, করে এসেছি, আমি কিন্তু একদম মনটাকে স্থির করে বসেছিলাম যে কি হবে হবে, অত ভয় পাইলে চলবে না। মনের ভিতরে একটু একটু তো ভয় ছিল, এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রথমবার ভয় তো হবেই, তো তোমাদেরও হবে। কিন্তু তোমরা যে ওই যে ভয় পাচ্ছ, অ্যাংজাইটি হচ্ছে, তোমরা কাউকে বলছো, তোমাদের কাউকে কিন্তু বললে তোমার সেটা কমবে না, উল্টো বাড়বে, ঠিক আছে। তো সেজন্য আমি বলবো ইন্টারভিউয়ের ওয়েটিং রুমে বেশি আলোচনা করবে না। তোমার আগে যারা বেরিয়ে আসছে তাদের বারবার জিজ্ঞেস করবে না, এই তোকে কি প্রশ্ন করলো, এই তোকে প্রশ্ন করলো, এখান থেকে কি প্রশ্ন করেছে, এখান থেকে কি প্রশ্ন করেছে, নো, কিচ্ছু জানার প্রয়োজন নেই তোমার। ডাইরেক্ট তুমি ভেতরে যাবে, তোমার সাথে যা হবে হবে। তোমার বাইরে কোনো কিছু প্রশ্ন উত্তর শোনার প্রয়োজন নেই। তুমি যথেষ্ট প্রিপেয়ার, ঠিক আছে, তুমি যথেষ্ট তৈরি হয়ে এসেছো, তুমি কনফিডেন্ট থাকবে, অন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, সে যদি তোমাকে উত্তর দেয় যে আমি পারিনি রে, আমাকে 5টা কোশ্চেন করেছে, আমি 4টেই পারিনি, একটা পেরেছি, শুধু নাম বলেছি, তখন তোমার একটা টেনশন হবে, এ মা আমি যদি না পারি, আমিও যদি কিছুই বলতে না পারি, তখন কি হবে, আমার চাকরিটা হবে তো? একদম ভাববে না এসব, একদম চিল যাবে, চিল হয়ে ফিরে আসবে, কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে। আর মুখের মধ্যে সবসময় একটা এত হাসবে না, মুখের মধ্যে একটা সামান্য হাসিটুকু একটু রাখবে, ঠিক আছে। তো তারপরে আমি তো ওয়েটিং রুমের ওখানেই ছিলাম, তারপরে আমি তো কারোর সাথে কথা বলিনি, চুপচাপই ছিলাম, অনেক চেনা জানা ছিল, টুকটাক যেটুকু হয় আর কি। খুব কথা না বললেই চলে না, এরকম যদি লোক থাকে কথা বলবে, কিন্তু অচেনা লোকের সাথে এই তুই কোথা থেকে এসেছিস, বাড়ি কোথায়, নম্বর কত পেয়েছিস, কত মেন্সে কত আছে, মানে আমাদের সময় তো মেন্স ছিল, যাই হোক, তো কত নম্বর রয়েছে তোর, তোর এত চান্স রয়েছে, তোর কি সাবজেক্ট, নো, কোনো ডিসকাশন করবে না, একদম চুপচাপ বসে থাকবে, যদি দরকার খুব দরকার হয় কথা বলবে, না হলে বলবে না। তারপরে তোমাকে যখন তোমার নাম, ওই যে ইন্টারভিউ রুমটার বাইরে একজন কনস্টেবল দাদা থাকবে, সে কিন্তু ওই তোমাদের নামগুলো নিয়ে বসে, মানে তোমাদের ফর্মগুলো নিয়ে থাকবে, একটা একটা করে নাম ডাকবে, ওখানে গিয়ে তোমাদের দাঁড়াতে হবে, একজন বেরিয়ে আসলেই তোমাকে ঢুকতে হবে, ঠিক আছে। তো একজন যখনই বেরিয়ে আসবে তোমাকে ঢুকতে হবে, তো ওরাই তখনই তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আবার দরজার সামনে দাঁড়িয়ে আবার কিন্তু গল্প করবে না, একদম চুপচাপ থাকবে, ঠিক আছে। যতটা পারবে চুপচাপ থাকার চেষ্টা করবে, আর কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাস রাখবে নিজের মধ্যে যে না আমি পারবো, আমাকে যে কোনো প্রশ্ন করুক আমি উত্তর দিতে পারবো। যখন প্রশ্ন করবে তখন উত্তর না জানলে বলে দেবে, 10 সেকেন্ডের মতন ভাবতে পারো তুমি, এর বেশি কিন্তু ভাবনাতে সময় নেবে না, না পারলে ডাইরেক্ট বলে দেবে স্যার আমার এই উত্তরটি জানা নেই, ঠিক আছে। কীভাবে উত্তর করতে হবে আমি ভিডিওতে বলবো, সর্বপ্রথমে অভিজ্ঞতাটা শেয়ার করি আমার। তো আমি ভেতরে গেলাম, ভেতরে কিন্তু সুন্দরভাবে তোমাকে হেঁটে যেতে হবে, একদম খুব ফাস্ট না, খুব স্লো না, নর্মালভাবে তুমি হেঁটে যাবে, তুমি যেভাবে হাঁটো নর্মালভাবে হেঁটে যাবে, হেঁটে গিয়ে চেয়ারের পাশে দাঁড়াবে, তোমরা ওনারাই বলবেন যে বসো, তুমি কিন্তু থ্যাংক ইউ বলে বসবে, ঠিক আছে। আর তোমার যে ফাইলটা সেটা কিন্তু নিয়ে যাবে, সেই ফাইলটা কিন্তু এভাবে রাখবে না, এভাবে ফাইলটা তোমার কোলে রাখবে, যে বসবে কোলে রাখবে, পা কিন্তু পায়ের উপর উঠে আবার বসবে না, অনেকের স্বভাব থাকে পায়ের উপর পা তুলে বসা, সেটা কিন্তু একদম করবে না, নর্মালভাবে বসবে, ঠিক আছে, পা নর্মালভাবে রেখে বসবে, তোমার এখানে কোলে কিন্তু তোমাদের ফাইলটা রেখে ফাইলের ওপর এরকম হাতটা দিয়ে তোমরা কিন্তু কথা বলবে, ঠিক আছে। হাত কিন্তু অন্য জায়গায় রাখবে না, এভাবেই রাখবে, কথা বলবে এভাবে, নো, ঠিক আছে।
তো তারপর আমি ভেতরে গেলাম, ভেতরে গিয়ে বসলাম। বসার পরে আমাকে ভেতরে যাওয়ার সাথে সাথেই বসতে বলেছে, মানে দাঁড়ানোরই সময় দেয়নি, বসছে বসেন বসেন এরকম বলে বলছে। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি। আমি বললাম। তারপরে বলছে যে তোমার নাম এটা, তোমার নামের কিছু সমার্থক শব্দ বলো তো। তারপরে আমার নামের, হ্যাঁ তোমরা কিন্তু সমার্থক শব্দ দেখে যাবে, নিজেদের নামের মানে দেখে যাবে। তো আমি বলছে যে দুটো সমার্থক শব্দ বলো তোমার নামের। তো আমি বলেছি, আমি দেখে গেছিলাম গুগল থেকে আমার নামের সমার্থক শব্দ বলেছি। বলার পরে আমি হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার বাড়ি কোথায়। তো আমি বললাম বাড়ি কোথায়, এই জেলার এই ব্লকে এরকম বাড়ি এরকম। তো বললাম, বলার পরে আমাকে বলছে যে তোমার জায়গাটার এরকম নাম কেন হলো। তো আমি বললাম আমি আগের থেকে পড়েই গেছিলাম, তো তোমরাও জায়গার সম্বন্ধে পড়ে যাবে, মানে কেন হলো, এত বছর পুরনো যদি ঐতিহাসিক স্থান হয়ে থাকে যেমন কোচবিহার, তার ইতিহাস সম্পর্কে পড়ে যাবে। তো আমার জায়গার ওই মানে কেন এই নাম হলো আমি বললাম। আমার জায়গার ওখানে একটি পুরনো মন্দির আছে আমার জায়গার নামের, তো সেই মন্দির সম্পর্কে জানতে চাইলো। বলছে মন্দিরটি কোন জায়গায়। মন্দিরের পাশেই আমাদের থানা রয়েছে, তো থানার কোন জায়গায়, বলছে যে থানার মন্দিরটি কোন দিকে, এটা এরকম জিজ্ঞেস করলো প্রশ্ন। তো আমি বললাম। বলার পরে আমাকে বলছে যে তোমার দুজন আধুনিক কবির নাম বলো। তো আমি আমি আধুনিক কবির নাম হয়তো একটা বলেছি আর একটা হয়তো বলিনি, বলেছি স্যার আমার আপাতত একটাই মনে আছে। তো এইভাবে বলেছিলাম। তো তারপরে আমাকে বলছে যে কর্ণকুণ্ডল কী জিনিস। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না আমার কানের দুল নিয়ে প্রশ্ন করেছে। কর্ণকুণ্ডল মানে কানের দুল, ঠিক আছে। তো আমি এই কানেরটা পরে গেছিলাম, তো আমাকে কর্ণকুণ্ডল নিয়ে প্রশ্ন করেছে। আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম, আমি তো প্রথমে ভাবছিলাম যে কর্ণকুণ্ডল কী জিনিস, পরে মাথায় আসলো, তারপর বলেছি। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি। তা আমি বলেছি, বলার পরে তা বলছে ঠিক আছে যাও তুমি তাহলে। তো তারপরে আমি থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ বলে তারপরে বেরিয়ে এসেছি। থ্যাংক ইউ বলিনি, ধন্যবাদ বলেছিলাম। তো সেভাবে বলে বেরিয়ে এসেছিলাম। তো আমাকে তো এই কয়টাই প্রশ্ন করেছে, মোটামুটি 7-8টার মতন প্রশ্ন করেছে। তো অনেকে আছে যে একটা দুটো প্রশ্ন করেই ছেড়ে দিচ্ছে, অনেককে অনেকগুলো প্রশ্ন করছে, অনেককে অনেকক্ষণ রাখছে, ক্রস কোশ্চেন করছে। তোমরা কিন্তু ভুল উত্তর কোনোদিনও বলবে না। তোমার যদি কোনো ইতিহাস সম্পর্কে প্রশ্ন করে তোমরা কিন্তু কোনো দিনও ভুল বলবে না। যদি জানা না থাকে তোমরা ডাইরেক্ট বলে দেবে আমি জানি না। আর যদি জানা সঠিকটা জানা থাকে তাহলে তোমরা সঠিকটাই বলবে। আধ কাচরা যদি জানা থাকে তোমরা বলবে না কিন্তু, ঠিক আছে, ফেঁসে যাবে। কারণ ওরা এতটাই ট্যালেন্টেড, ওরা এতটাই যোগ্য ওই জায়গাটায় বসার জন্য, যে তুমি কি ভাবছো, তোমার কীরকম ঘাবড়ে যাচ্ছ কি না সেটা কিন্তু তারা কিন্তু লক্ষ্য করে, ঠিক আছে। তুমি যখন বসবে ওখানে না, তোমরা যখন সঠিক উত্তরটাও দেবে, তুমি যদি সঠিক উত্তরটাও দাও তবুও ওরা না একটু মুখটা অন্যরকম করবে, হাসাহাসি করবে বা মুখটা অন্যরকম করবে। সেটা দেখে কিন্তু ঘাবড়ালে চলবে না, তোমাকে কিন্তু কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি যা বলেছি ঠিকই বলেছি। যদি ঠিক বলো তাহলে কনফিডেন্ট থাকবে, ভুল বলে তুমি নিজেই ঘাবড়ে যাবে, তাই না। তো আর যদি আংশিক ঠিক থাকে তাহলেও তুমি ঘাবড়ানোর মতন হয়ে যাবে, মা আমি কি বলে ফেললাম, ওরা কেন হাসাহাসি করছে এরকম। তো ঘাবড়াবে না একদম, যাই হয়ে যাক না কেন ঘাবড়াবে না, মুখে একটা স্মিত হাসি রাখবে, একদম ঘাবড়াবে না। ওনারাও মানুষ, ঠিক আছে, ওনাদের কাজ একটা যে সঠিক মানুষ সিলেক্ট করা, তো তাই করছেন ওনারা। তুমি কনফিডেন্ট থাকবে, তুমি একটা স্মিত হাসি নিয়ে থাকবে, আত্মবিশ্বাসী থাকবে, আর ব্যাস এতটুকুই যদি করো তোমার কিন্তু ইন্টারভিউ তো আমাকে ইন্টারভিউয়ে কিন্তু মার্কস দিয়েছিল 10 10 কি 9 কি 10 সামথিং এরকম দিয়েছিল, আমার অ্যাকুরেট মনে পড়ছে না। তো এরকম মার্কস দিয়েছিল। আমার ইন্টারভিউ খুব একটা খারাপ হয়নি, আমি বলবো যে না ঠিকঠাকই হয়েছে ইন্টারভিউ। আর কেন ইন্টারভিউ মানে আমার এত কনফিডেন্স ছিল, আমার মেন্সে নাম্বার ছিল কাট অফ থেকে প্রায় অনেকটা বেশি। কাট অফ যত ছিল আমার মেন্সে কাট অফ থেকে অনেকটাই বেশি নাম্বার ছিল। মানে ফাইনাল মেরিট লিস্টে যত কাট অফ এসেছে সেটা আমার তার থেকেও বেশি নাম্বার ছিল আমার মেন্সে। তো
তো সেই অনুযায়ী আমার তো একটা সেলফ কনফিডেন্স আগের থেকেই ছিল যে আমার মেন্সে এত নাম্বার আছে, আমাকে যদি ইন্টারভিউয়ে আমি যদি কিছুই বলতে না পারি, আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি, আমি যদি কিছুই বলতে না পারি, তাও যদি আমাকে 5-6 দেয়, মানে মিনিমাম নাম্বার, ইন্টারভিউয়ে মিনিমাম তোমাকে 5-6 দেবে, তো এই মিনিমাম নাম্বারটুকুও আমাকে যদি দেয় আমি তাও চাকরি পাবো। মানে এতটা আমি কনফিডেন্ট ছিলাম, তো এই জন্যই বলি যে পরীক্ষায় নাম্বার তোলাটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারভিউটা তোমার যদি পরীক্ষায় অনেক বেশি নাম্বার থাকে, ইন্টারভিউটা কোনো ব্যাপারই না, তুমি যদি জাস্ট অ্যাটেন্ড করো তাহলেই কিন্তু তোমার চাকরি নিশ্চিত। তো সেজন্যই আমার এতটা কনফিডেন্স ছিল যে আমি এতটা নাম্বার পেয়েছি, আমার ইন্টারভিউ যদি কিছুই বলতে না পারি, 4-5ও পাই, তবুও কিন্তু আমি চাকরিটা আমার নিশ্চিত, একটা সিট আমি পাবোই। মানে পরীক্ষা আমার ছিল 21শে জানুয়ারি, তো সেদিন আমি পরীক্ষা দিয়ে এসেছি, এসেই আমি নম্বর মিলিয়েই বলেছি যে আমার এবার চাকরিটা হয়ে যাবে কনফার্ম। তো যাই হোক, তো আশা করি তোমাদেরও এবার সবারই চাকরিটা হয়ে যাক। আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের জানিও। আর ড্রেস কোডের ভিডিও তো আমি আগেই দিয়ে ফেলেছি, তো সেগুলোও দেখে নিবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, যে কোনো প্রশ্নের উত্তর আমি অবশ্যই কমেন্টে সবাইকে আমি উত্তর দিই, সবাইকে রিপ্লাই দিই আমি। আর ইন্টারভিউ সম্পর্কিত আরও ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।